আমার গর্ভধারিণী মা 7 দিন 10 দিন মরে পড়ে আছে, ঘরের মধ্যে লাশ পচে গেছে, আমরা খোঁজ নেওয়ার সময় পাই নাই। আপনি যদি বাবা মার দেখভাল না করেন, ভরণ পোষণ না দেন, তাহলে আপনার শাস্তির বিধান আছে। বাবা মাকে সময় দিতে হবে, এমন একটা আইনও কিন্তু আমাদের দেশে হয়ে আছে, কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা কোথায় দেখছি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। কখনো কখনো কোনো ঘটনা এমনভাবে পুরো জাতিকে নাড়িয়ে দিয়ে যায় বা পুরো সোসাইটিকে নাড়িয়ে দিয়ে যায়, যেটি আসলে কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তেমনই একটি ঘটনা হচ্ছে মিরপুরের একটি ফ্ল্যাট থেকে একজন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। যে বৃদ্ধা 7 দিন আগে মারা গেছেন বলে পুলিশের ধারণা, এবং সেই বৃদ্ধার কোনো সন্তান তার খোঁজ নিতে আসেনি। প্রতিবেশীরা তার লাশের গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সেই পচা গলা লাশ উদ্ধার করে, এবং সেই লাশের মধ্যে পোকা ধরে গেছে। কবে মারা গেছেন তিনি ঠিক নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে এটি যে এই ঈদের উৎসবের মধ্যেই ঘটেছে এটি অনেকটা নিশ্চিত। এই সময়টার মধ্যেই এটি ঘটেছে। এমন একটি এমন একজন মায়ের এই ঘটনা ঘটেছে, যেই মায়ের নাম নূরজাহান। নূরজাহান মানে জানেন? নূরজাহান মানে হচ্ছে জগতের আলো। আলো তিনি ছড়িয়েছেন, পুরো জগতে তিনি আলো ছড়িয়েছেন। কিভাবে আলো ছড়িয়েছেন? তার 3 সন্তান, একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। জামাতা মানে মেয়ের জামাইও নাকি খুব প্রতিষ্ঠিত মানুষ। তো এমন একজন পরিবারের একজন মা একা ঘরে পড়ে না খেয়ে মরে গেছেন। কবে মরে গেছেন কেউ জানে না। এবং তার যে ঘরের ছবি, যেটি গণমাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়াতে যেটি আজকে আলোচনা হচ্ছে এবং পুরো ভাইরাল হয়েছে, সেই ছবি দেখলে বোঝা যায় যে ওই বৃদ্ধা ওই ঘরের মধ্যে কী অবস্থায় ছিলেন, এবং তাকে দেখাশোনা করার কেউ ছিল না, তার খোঁজ খবর নেওয়ার কেউ ছিল না। এমন বাস্তবতার মধ্যে বাংলাদেশের সোসাইটি এত তাড়াতাড়ি পড়ে যাবে, এটি কল্পনারও অতীত। এটি কল্পনারও অতীত কেন বলছি? কারণ আমাদের এই সমাজটা হয়তো অনেক খারাপ হতে পারে, কিন্তু এত খারাপ হয়ে যায়নি এই সমাজে, যেই সমাজে একজন মাকে কোনো সন্তান, প্রতিষ্ঠিত সন্তানরা দেখবে না, তিনি একা পড়ে মরে থাকবেন, তার লাশ মানে পচা গলা লাশ পোকায় খাবে, সেই সন্তানরা জানবেন না যে তার মা মারা গেছে। এমন পরিস্থিতি আমাদের এই সোসাইটিতে এখন আমাদের এই প্রজন্মকে দেখতে হচ্ছে বা দেখতে হয়েছে। এটি কল্পনারও অতীত। এই গল্প বা এই ধরনের থ্রিলিং যেই কাহিনী, সেগুলো আমরা পাশ্চাত্যের দেশগুলো সম্পর্কে শুনতাম, যেগুলো ইউরোপ আমেরিকার দেশে অনেকেই, যেখানে সিঙ্গেল ফ্যামিলি, যেখানে কেউ কারো খবর রাখে না, সেই সব জায়গায় অনেকেই মরে পড়ে থাকেন। তারপরে পুলিশ গিয়ে সেগুলোকে উদ্ধার করে, কোনো এরকম ঘটনা আমরা শুনি। কিন্তু আমাদের দেশে যে এই শহরে এমন ঘটনা ঘটে গেল, সেটি সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। এবং সব মানুষ এখন ওই যে সন্তান, প্রতিষ্ঠিত 3 সন্তান, যেই সন্তানের কেউ যুগ্ম সচিব, সরকারের বড় কর্মকর্তা, যেই সন্তান বুয়েটের শিক্ষক, যিনি অন্যদেরকে শিক্ষা দান করেন, অন্যদেরকে হয়তো অনেক জ্ঞান গরিমা অনেক কিছু শিখান, হয়তো কিছু নীতিকথাও শিখান, আর কানাডা প্রবাসী সন্তান, যাদের তো অর্থের কোনো অভাব নেই, সেই সন্তানও যে উন্নত দেশে থেকে খোঁজ নিবে মায়ের, সেই সময়ও তার নেই। তো এই যে সোসাইটি, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আজকে আমাদের পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। আমাদের এই সমাজ দিনে দিনে এই দিক দিয়ে অন্তত বয়স্ক বাবা মার দেখভালের ক্ষেত্রে এখন কিন্তু অনেক ফ্যামিলিতেই অনীহা তৈরি হচ্ছে। এর কারণে কিন্তু বৃদ্ধাশ্রমের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে ঢাকা শহরে এখন সময়টা যত আধুনিক হচ্ছে, যত আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে উন্নত হচ্ছি, তত আমরা একা বসবাস করতে চাই। আমাদের সেই যে প্রচলিত আমাদের যেই বড় পরিবার, যে যৌথ পরিবার, সেই পরিবার হারিয়ে গেছে, সেগুলো আমাদের নেই। এখন আমরা খুব সিঙ্গেল ফ্যামিলি, একা সুখে শান্তিতে বসবাস করতে চাই, যেখানে আমাদের বাবা মায়ের ঠাঁই নাই। আমি সব বাবা মাকে, সব সন্তানকে বলছি না যে সবার এমন, কিন্তু যদি এই সমাজে একটি ঘটনাও ঘটে এমন, সেটিও কিন্তু হিসাবের যোগ্য। এবং এই যে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিনে দিনে বাড়ছে তো এ কারণেই। আর বৃদ্ধাশ্রমের সংখ্যা, শুধু বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছিল, সন্তানরা বাবা মাকে বাধ্য করছিল বৃদ্ধাশ্রমে যেতে, এমন ঘটনার কারণে বাংলাদেশে একটি আইন হয়েছে 2013 সালে,
বাবা মার ভরণ পোষণ আইন, পিতামাতার ভরণ পোষণ আইন 2013, সেই আইনটাতে শাস্তি অনেক কম আছে, কিন্তু আইনটাতে খুব দারুণ দারুণ কিছু ক্লজ যুক্ত করা আছে। আপনি যদি বাবা মাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠান, সেটার জন্য আপনার শাস্তির ব্যবস্থা আছে। আপনাকে যদি আপনার ওয়াইফ বা আপনার সন্তান যদি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য করে বা তার ভরণপোষণ দিতে যদি বাধা প্রদান করে, তার শাস্তির ব্যবস্থা আছে। আপনি যদি বাবা মার দেখভাল না করেন, ভরণপোষণ না দেন, তাহলে আপনার শাস্তির বিধান আছে। শুধু দেখভাল বলতে আপনি আর্থিক কিছু সহযোগিতা দিয়ে দিলেন, সেটাই দেখভাল না। বাবা মা কী চাইছে, বাবা মার যে আবদার, সেটাও আপনাকে পূরণ করতে হবে। বাবা মাকে সময় দিতে হবে। এমন একটা আইনও কিন্তু আমাদের দেশে হয়ে আছে, কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা কোথায় দেখছি? এই যে ঘটনাটি ঘটে গেল, সেই ঘটনার পরও কি আমরা এই আইনের প্রয়োগ দেখব? এই আইনটাতে 1 লাখ টাকা জরিমানা এবং 3 মাসের কারাদণ্ডের বিধান আছে এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও আছে। কিন্তু আমরা কি এখন পর্যন্ত একটা ঘটনা দেখেছি 2013 সালে এই আইনটা হওয়ার পরে এমন একটা ঘটনা আছে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কারণে বা বাবা মার দেখভাল না করার কারণে একটা সন্তানকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে জরিমানা করা হয়েছে? যদি একটা ইনসিডেন্ট থাকতো বা যদি একাধিক ইনসিডেন্ট থাকতো, তাহলে উদাহরণ থাকতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু কম হতো। আজকে যে ঘটনা ঘটেছে, যেই ঘটনা বর্ণনা করার ভাষা নেই একজন সন্তান হিসাবে আমার, হয়তো আমিও আমার বাবা মার প্রতি আমার বাবা মার হক যথাযথভাবে আদায় করতে পারি নাই, আমার দুর্বলতা থাকতে পারে, আমার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এই রকম ঘটনা ঘটবে যে আমার বাবা মাকে আমি দেখবই না, আমার মা, আমার গর্ভধারিণী মা 7 দিন 10 দিন মরে পড়ে আছে ঘরের মধ্যে, লাশ পচে গেছে, আমরা খোঁজ নেওয়ার সময় পাই নাই। একটা ঈদ গেছে, সেই ঈদের মধ্যে এই মায়ের খোঁজ নেওয়ার সন্তান ছিল না, এই মায়ের খোঁজ কেউ নিতে পারে নাই। এই প্রতিষ্ঠিত সন্তানরা কি তার মায়ের জন্য একজন কাজের মানুষও রাখতে পারে নাই, অথবা তার মার খোঁজ নেওয়ার মতো বা এরকম কোনো কেয়ারটেকার কাউকে কি একটু নিয়োগও করতে পারতো না? বুঝলাম যে তারা নানান সীমাবদ্ধতার কারণে দেখা করতে পারেন নাই, মায়ের খোঁজ নিতে পারেন নাই, কাউকে কি এঙ্গেজ করা যেত না এই মায়ের জন্য? লজ্জা লাগে, ঘৃণা লাগে, ক্ষোভ লাগে, নিজের প্রতিও নিজের ধিক্কার হয় যে আসলে আমরা কোন বাবা মায়ের সন্তান? আমরা প্রত্যেকেই তো কারো না কারো সন্তান, আমাদেরও তো সন্তান আছে। যার মা আজকে এই অবস্থায় পড়েছেন, তারও তো সন্তান আছে। সেই সন্তানের কাছে তিনি কি মুখ দেখাতে পারবেন? ওই সন্তান যদি তার কাছে জবাবদিহি চায়, দিতে পারবেন? আমি মনে করি প্রত্যেকটা সন্তানের উচিত তার এই সব জায়গায় অন্তত বাবা মাকে দায়বদ্ধ করা, বাবা মাকে জিজ্ঞেস করা যে তুমি তোমার বাবা মার খোঁজ রাখছো কিনা, অর্থাৎ দাদা দাদি নানা নানির খোঁজ রাখছে কিনা, এই খবর অবশ্যই যারা সন্তান আছেন বাবা মাকে জিজ্ঞেস করবেন যে তাদের খোঁজ রাখে কিনা। আর অবশ্যই এই ঘটনার পর এই ঘটনা যথার্থ তদন্ত করে, আমি একজন সাংবাদিক হিসাবে এখনই আমি বলছি না যে একেবারে এই সব কিছুর দায়বদ্ধ, মানে ঘটনা কী ঘটেছে সেটার একটা নিশ্চয়ই তদন্ত হওয়া দরকার, কিন্তু এখন পর্যন্ত যেই তথ্য গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এসেছে, তার ভিত্তিতে যেটি বলা যায় যে আসলে এই মা আসলেই খুবই একজন দুর্ভাগা মা। এমন সন্তান কিভাবে হয়েছে, কিংবা তাদের পরিবারে কি হয়েছিল, কি হয়েছে, কি কি ঘটনার পেছনে আছে, সেগুলোও হয়তো তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হওয়া দরকার আছে। কিন্তু কোনোভাবেই চাই না এই সমাজে, এই শহরে আর এমন একটা উদাহরণ তৈরি হোক। আমরা আসুন না সবাই আমাদের বাবা মার দিকে খেয়াল করি। বাবা মা আসলে চলে যাওয়ার পর অনেকে হয়তো বুঝতে পারেন যে বাবা মা কী জিনিস, হয়তো বা কেউ বুঝতেও পারেন না, কিন্তু বাবা মা বেঁচে থাকতে চেষ্টা করি আমরা। আসুন আমাদের বাবা মার খোঁজ রাখি, বাবা মার একটু যত্ন করি। আমার এখন মাঝে মাঝে আফসোস হয়, আমি আমার ব্যক্তিগত কথাই বলি, একটু শেষ করি ব্যক্তিগত কথা বলে। আমার বাবা মা যখন বেঁচে ছিলেন, আমি এই ঢাকা শহর থেকে প্রত্যেক মাসে বাড়ি যেতাম, প্রত্যেক মাসে, এমনও মাস গেছে 2 বার বাড়ি গেছি আমি। তারপরে আমার এখন মনে হয় যে আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি নাই। এখন মনে হয়, এখন ফিল করি যে যদি কিছু করতে পারতাম, আর একটু বাড়তি কিছু করতে পারতাম। এই ঘটনা শোনার পর বা এই ঘটনা দেখার পর আজকে অনেকবার ভেবেছি যে আসলে আমরা কি করছি, আমরা কোন সমাজের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।